দীপা, মৌ, আজকে তোদের দুজনকে ঘটক মশাই এসে দেখে যাবেন। তোরা দুজন খুব ভালো মতো একটু গোছগাছ হয়ে থাকিস রে মা, যেন পাত্রপক্ষকে গিয়ে ঘটক মশাই বিস্তারিত বলতে পারে তোদের সম্পর্কে। মা, কিছু মনে করো না, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে, আবার দুজনের একসাথে? আমি তো কিছু বুঝতে পারছি না মা। প্রথমে যদি আমাদের দু বোনের মধ্যে একজনের হতো, তারপর আর একজনের হতো, তাহলে খুব ভালো হতো। আর মা, এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই না। তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না মা। কেন এত তাড়াহুড়ো করছো মা বলো? শোনো মা, আপু যদি বিয়ে করতে না চাই তাহলে না করুক, কিন্তু অন্যের বিয়েতে কেন বাধার সৃষ্টি করছে বলো তো মা? তুমি এক কাজ করো মা, আপুকে পরে বিয়ে দিও, আমাকে আগেই দিয়ে দাও। এতে আপুর শান্তি হবে। সব কিছু আমি যদি না থাকি এ ঘরে, তাহলে চালাবে কাকে? দীপা, রূপা তোর বড় বোন, এভাবে বড় বোনের সাথে কথা বলিস না। আর শোন রে মা মৌ, আমাদের বয়স হয়ে যাচ্ছে, আর তোর বাবারও শরীরটা ইদানিং ভালো নয়। তাই তোর বাবার কিছু হওয়ার আগে তোদের দুজনের একটু তাড়াহুড়ো করে এবার বিয়েটা দিয়ে দেব। মা, এরকম কথা কখনো মুখ দিয়ে আনবেই না। বাবার কিছু হবে না মা, বাবাই তো আমাদের ভরসা, আর তুমি হচ্ছ আমাদের ছায়াতল। তুমি ছাড়া, বাবা ছাড়া আমাদের আর কি আছে বলো? আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো, তাহলে আমরা দুজন মিলেই তৈরি হয়ে থাকবো। আমি ছোটকে একটু ভালো মতোই সাজাবো, যেন ঘটক মশাই ভালো পাত্রের জন্য ছোটকেই নির্বাচন করে। শোন আপু, এত আদিক্ষেত দেখাবি না একদম। তোর থেকে আমি কিন্তু হাজার গুণে সুন্দরী, তাই ভালো পাত্রের সাথে আমারই বিয়ে হবে। আর শোন, নিজের মুখটা না নিজে গিয়েই সাজা, আমাকে অত সাজাতে হবে না তোকে। সব সময় নিজের দোষ অন্যর ঘাড়ে চাপানো, এটাই তোর স্বভাবে পরিণত হয়েছে। যা যা, এখন আমার সাজগোজের জিনিসগুলো এনে দে, আমি একাই সাজতে পারবো, তোকে সাজিয়ে দিতে হবে না। দীপা, মোয়ের সাথে একটু ভালোভাবে কথা বলতে পারিস না? দেখেছিস মোয়ের মনটা কত বড়, সে সব সময় চায় তোর যেন খুব বড় ঘরে বিয়ে হয়। মৌকে তুই এখনো চিনতে পারিসনি রে, কিন্তু খুব তাড়াতাড়ি চিনতে পারবি যে মৌ আমাদের জন্য কত ভাবে। আরে লিটন ভাই, তোমার মেয়েরা কোথায় গেল? একটু তাড়াতাড়ি ডাকো, আমাকে তো আবার পাত্রের বাড়িতে যেতে হবে নাকি? তোমাদের রয়েছে এক কাজ, আর আমাদের ঘটকদের হাজার কাজ থাকে গো। একটু তাড়াতাড়ি নিয়ে এলে ভালো হতো। আহা ঘটক মশাই, কোন সময়টাতে এলেন আপনি? আমি তো এক্ষুনি কাজে বেরোচ্ছিলাম। দাঁড়ান, আমার দুই মেয়েকে আর তার মাকে ডেকে দিচ্ছি। আপনার কাজ শুধু এটাই যে মেয়েদেরকে দেখবেন আর পাত্রের কথাগুলো বলবেন, তারপর মেয়ের মা আমাকে সবকিছু খুলে বলবেন কাজ থেকে ফিরলে। কই গো দীপাময়ের মা, এদিকে এসো তো একটু। ঘটক মশাই এসেছেন আমাদের মেয়েগুলোকে দেখতে। আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছি। আপনারা গল্প করুন, আমি তাহলে আসছি। বাবা বাবা বা, আপনাদের দুটো মেয়েই তো অসাধারণ সুন্দরী। হয়েছে কি ভাবি, পাশের গ্রামে দুটো ছেলে আমাকে বিয়ের জন্য ধরেছে। সব থেকে অবাক করা কাণ্ড হচ্ছে, তাদের বাড়িটা একদম পাশাপাশি, কিন্তু প্রধান একটা সমস্যা হচ্ছে, একজনের অনেক টাকা পয়সা আছে, অন্যজনের টাকা পয়সা খুবই অল্প। তবে রতন ছেলেটার টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু মনটা আকাশের মতো বিশাল। ও আমার পছন্দের একটা ছেলে। ঘটক মশাই, আমাদের অত টাকা পয়সার একদম দরকার নেই। আমরা শুধু চাই যেন আমাদের দুটো মেয়েই খুবই সুখে থাকে। টাকা পয়সাতে অত সুখ লেখা থাকে না, মানসিক শান্তিই হচ্ছে সব কিছু। মা মানসিক শান্তি নিয়েই পড়ে থাকুক। শুনুন ঘটক কাকু, আমি কিন্তু ওই ধনী ছেলেকেই বিয়ে করব, এটাই আমার শেষ কথা। আর আপু বিয়ে করবে গরিব লোকটাকে, কথা শেষ। কি রে দীপা, লাজ লজ্জার মাথা খেয়েছিস? এগুলো কি বলছিস তুই বল তো?
ভেবেছিলাম তোর লোভটা কমে গেছে, কিন্তু দেখা যাচ্ছে তোর লোভ তো দিন দিন বেড়েই চলেছে। বড় বোনটার কথা চিন্তা না করে নিজের কথাটা আগে চিন্তা করলি। একটা কথা শুনেছ মা, যে চাচা আপন প্রাণ বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম। আমি সুখে থাকলেই হবে, কে থাকলো না থাকলো ওটা আমার দেখার বিষয় নয়। আর তুমি তো সব কিছু জানোই মা, আপু ছোটবেলা থেকে চলাফেরা কেমন যেন গরিব মানুষের মতো ছিল। আর আমি সারা জীবন চাইতাম যেন আমার ধনী পরিবারে বিয়ে হয়। মা, ছোটকে দয়া করে কিছু বলো না গো। ছোট যা বলছে সে তো খারাপ কিছু বলেনি। আর এমনিতেও আমি ধনী পরিবারে কখনোও বউ হতে চাই না। আমি চাই গরিব হোক আমার স্বামী, কিন্তু যেন সৎ আর ভালো মানুষ হয়। আর ছোটর যখন অত ধনী পরিবারের বিয়ে করার শখ, তাহলে তার শখটা তাকে মেটাতে দাও মা। ঘটক কাকু, আমরা দু বোন বিয়েতে রাজি। আমি বিয়ে করব গরিবজনকে, আর ছোট বিয়ে করবে বড় লোকজনকে। বাবা, তাহলে তো খুবই ভালো হলো, এখানেই সব সিদ্ধান্ত জেনে নিতে পারলাম। আচ্ছা মা, তাহলে তোমরা থাকো কেমন, আমি আসি, পাত্রপক্ষকে আবার খবরটা দিতে হবে তো। এই হলো আমার ছোট্ট ঘর। এই ঘরে তুমি থাকতে পারবে তো গিন্নি? আমার টাকা খুব বেশি নেই, কিন্তু তোমার পাশে আমি সারা জীবন থাকবো। আর আমি টাকা জমাচ্ছি গিন্নি, খুব তাড়াতাড়ি এটা ভেঙে বড় একটা বাড়ি করব। তুমি জানো গিন্নি, এই তিনকুলে আমার কেউ নেই, মা বাবা ভাই বোন কেউ নেই। এখন এই তিনকুলে শুধু তুমিই আছো। ওগো, তুমি এরমভাবে বলো না। তোমার থেকে বড় সম্পদ এ পৃথিবীতে আর কিছু আছে নাকি? আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমার সাথে জেনে শুনেই আমি বিয়ে করেছি। তুমি যদি রাস্তাতেও থাকো, তাহলে ওখানেও আমি তোমার সাথে থাকতে রাজি আছি। আর আমার বড় দালালের একদম দরকার নেই, এই ছাড়টাই আমার কাছে অনেক। আর আমার আরও ভালো লাগছে জানো তো কেন? আমার আর ছোটকির বিয়ে একই গ্রামে পাশাপাশি বাড়িতে হয়েছে। হ্যাঁ গিন্নি, তোমার বোনকে বলো আমাদের বাড়িতে আসতে। আর তুমিও পারলে ওদের বাড়িতে যেও, বোনের সাথে একটু গপ্প সপ্প করার জন্য। হা 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 হা। তাহলে তোমার একঘেয়েমি লাগবে না গো গিন্নি। আচ্ছা গিন্নি, তাহলে আমি একটু বাজারে যাচ্ছি, বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি, তারপর জমিয়ে রান্না করো কেমন? আচ্ছা ঠিক আছে গো, তাহলে তুমি বাজারে যাও, আর আমি এদিকে রান্নাবান্নার ব্যবস্থা করি। শোনো, তুমি আমাকে চাকর বানিয়ে রাখোনি, যে তুমি যা বলবে তোমার জন্য আমি তাই করব। আমার মতো বড়লোকের ছেলের কাছে বিয়ে হয়েছে, এটাই যে তোমার সাত কপালের ভাগ্য। তুমি আমার সাথে একটা কথাও বলো না। এই সংসারে যদি থাকতে চাও তাহলে থাকবে, না হলে বের হয়ে যাবে। তোমার স্থানটা ভুলে যেও না, যে তুমি কোথা থেকে উঠে এসেছো এ বাড়িতে। কেন যে এই গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে গেলাম, এটা হচ্ছে আমার খারাপ কপাল। এসব তুমি কি কথা বলছো? আমি হচ্ছে তোমার বিয়ে করা বউ। আমি তো তোমার কাছে গয়না চাইতেই পারি। আর আমাকে যখন বিয়ে করে এনেছো, তখন তো একটা গয়নাও আমাকে দাওনি। আমি তো জানতাম তোমরা বড়লোক, কিন্তু বড়লোকের পরিচয় কোথায় দিলে? সেই তো ছোট লোকের মতোই গহনা না দিয়ে বউ নিয়ে চলে এসেছো। আমি যে কেন এই ধনী ছেলেকে বিয়ে করতে গেলাম, এর থেকে তো ভালো ছিল আমি এই গরিব লোকটাকেই বিয়ে করতাম। বড্ড ভুল করেছি আমি, বড্ড ভুল। ভুল যখন করেই ফেলেছো, তাহলে বাড়ি থেকে চলে যাও, কেউ তোমায় আটকাবে না। আর এখন থেকে যদি বাড়ির বাইরে বেরিয়েছো তো, তাহলে তোমার পা ভেঙে ঘরে ফেলে রাখবো। তোমার ব্যবহারে কিন্তু ধনীর ছেলের পরিচয় দিচ্ছে না। জানি না জীবনে কত বড় পাপ করেছিলাম, যার জন্য এইখানে বিয়ে করতে রাজি হলাম। আমি এখন একা থাকতে চাই, তোমার সাথে এখন আর কথা বলতে চাই না। ব্যবসার কাজে আজকে আমায় শহরে যেতে হবে, আসতে মাসখানেক সময় লাগবে। বলছিলাম যে, মেয়ে দুটোকে তো বিয়ে দিয়েছি, অনেক দিন হয়ে গেল,
এখন পর্যন্ত কোনো খোঁজ নেই আমার দুটো মেয়ের। চলো না গো, একই গ্রামে যখন বিয়ে হয়েছে তাহলে আমরা দুজন আমাদের দুই মেয়ের সাথে দেখা করে আসি। মেয়েগুলোর জন্য কলিজাটা খুব পড়ছে। তুমি একটু সময় বের করো না গো, যেন আমরা খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে যেতে পারি। গিন্নি, মেয়েগুলো তো আমারও। আমার কি কম কষ্ট হচ্ছে বলো? তবে নতুন যে কাজটা নিয়েছি সেটার জন্যই তো আটকে আছি। কয়দিনের মধ্যেই আমি যাব। শুধু আমি একা নই, তোমায়ও নিয়ে যাব গিন্নি। জানি না আমার মৌ আর দীপামা কেমন আছে। আমরা দুজন গিয়ে আমাদের জামাইদেরকে বলবো যে আমাদের সাথে করে মেয়েদেরকে দিয়ে দিতে। কিছুদিন বাড়িতে রেখে আবার পাঠিয়ে দেব না হয়। তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি এটাই চাই যে আমাদের দুটো মেয়ে আমাদের সাথে দুদিন থাকুক। যতদিন আছি বেঁচে ততদিন আমাদের মেয়ের স্মৃতি আগলে নিয়ে বেঁচে থাকব। একই গ্রামে, একই পাড়াতে, পাশাপাশি দুটো বাড়িতে দু বোনের বিয়ে হয়েছে। তবুও দীপার কত অভিমান, আমার সাথে একটিবারও দেখা করতে এলো না। প্রায় 1 মাস কেটে গেছে। জানি না সে কেমন আছে। আজকে উনি আসুক, ওনাকে বলে মা বাবার সাথে খুব শীঘ্রই আমি দেখা করতে যাব। মা বাবাকেও কতদিন দেখি না। আমার না মা বাবার কথা খুব মনে পড়ছে। আর দীপাটা যে কেমন আছে সেটা যদি খবরটা নিতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আমি না হয় যাই, ওদের বাড়িতে সামনাসামনি গিয়ে না হয় জিজ্ঞেস করি। কি গো ছোট লোকের মেয়ে, কি শুরু করেছো? হ্যাঁ, আমার বাড়িতে এলে কেন তুমি? দয়া করে রাগ করবেন না, আমি সময় আসতে চাইনি, কিন্তু ছোটকিকে কতদিন ধরে দেখি না। ভাবলাম ছোটকিকে গিয়ে দেখে আসি আমি। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমার আপনাদেরকে বলে আসা উচিত ছিল। আমি দীপাকে একটা নজর দেখেই চলে যাব। একটু দেখে দিন না। কোথায় গেলি রে হতচ্ছাড়ি? ছোট লোকের মেয়ে, এদিকে আয় বলছি। দেখে যা কে এসেছে তোর সাথে দেখা করতে। সারাটা দিন কোনো কাজকর্ম নেই, শুধু পায়ের উপর পা তুলে খাবি আর ঘুমাবি। কই রে মেয়ে, এদিকে আয়। আরে আপু, তুমি এখানে কেন এলে? আমি কি তোমায় কখনো বলেছি যে আমাদের বাড়িতে এসো? যাও যাও আপু, বাড়িতে যাও। আমার এখানে আর কখনো এসো না। আর আমি খুবই ভালো আছি, আমাকে দেখতেও হবে না। যাও যাও আপু, বাড়িতে চলে যাও, এখানে আর থেকো না তো। ছুটকি, তোর মুখ চোখ এরকম লাগছে কেন রে? তোর কি হয়েছে? বল না রে, আমায় বল। তোর নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে আমার বোনটাকে ছোটবেলা থেকেই চিনি। তোকে তো এরকম লাগার কথা নয়। আমি আছি ছুটকি, কাউকে তুই একদম ভয় পাবি না। সব সত্যিটা আমায় খুলে বল, তারপর আমি ব্যবস্থা নিব। কী রে ছুটকি, কথা বলছিস না কেন? আমায় বল, কাউকে তুই ভয় পাস না। তুমি কি পাগল হয়ে গেছো আপু? আমার কি হবে আবার? দেখছো না আমি কত সুখে আছি। আমার এখানে রাজরানীর মতো থাকতে হচ্ছে। আমার শাশুড়ি মা খুবই ভালো মানুষ, আমাকে দিয়ে কোনো কাজই করেন না। তুমি এখান থেকে চলে যাও বলছি। তুমি হচ্ছে গরিব ঘরের বউ, তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। জানি না ছুটকি তোর কি হলো, তবে আমি এর সত্যি উদ্ঘাটন করবই করব। আমি চলে যাচ্ছি, কিন্তু তোকে একটা কথা বলে যাই। তুই কিন্তু অনেক সাহসী মেয়ে, কখনো ভেঙে পড়বি না। আর তোর বোন তোর সাথে সারা জীবন আছে আর থাকবে। কোনো দরকার হলে আমাকে বলবি। আজকে দিদি আমায় চেহারাটা দেখেই ঠিকই বলে ফেললো যে আমি সুখে নেই। যতই হোক আপু তো আমার নিজের মায়ের পেটেরই বোন। এই সংসারে আমি তো ভালো নেই রে আপু, ভালো নেই। আমাকে সবসময় ঝি চাকরানির মতো খাটাচ্ছে ওরা। আমি শাশুড়িমার ভয়ে তোর সামনে কিছুই বলতে পারলাম না রে। এই সব কিছু হয়েছে আমার লোভের জন্য।
এই সংসারে এসেছিলাম লোভের বশবর্তী হয়ে, ভেবেছিলাম ধনী বাড়িতে বিয়ে হচ্ছে, আমাকে কত কিছু দেবে, রাজরানী করে মাথায় তুলে রাখবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সব কিছুই তার উল্টো। আমাকে রাজরানী নয় রে আপু, চাকরানি করে রেখেছে আমায়, চাকরানি। আপু, আমায় ক্ষমা করে দিস তুই। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি রে আপু, পাপের শাস্তি পাচ্ছি। আরে আপনারা আপনারা এখানে কি চান বলুন তো? বলা নেই কওয়া নেই, কুটুম বাড়িতে বেড়াতে চলে এলেন। আরে বোন, আমরা এখানে খেতে আসিনি, আমার মেয়েগুলোকে দেখতে এসেছি। আমরা ঘরের ভেতরে যাব না গো বোন, আমরা বাইরে দাঁড়িয়ে মেয়েটাকে দেখে, বড় মেয়েটাকে দেখে তারপর বাড়িতে আবার চলে যাব। বোন, দয়া করে যদি আমার মেয়েটাকে একটু ডাকতেন তাহলে খুবই ভালো হতো। কতদিন ধরে দেখি না আমার মেয়েটাকে, একটু ডাক দিন না বোন, রাগ করবেন না। এক তো ছোট লোকের মতো না বলে চলে এলেন, আবার বলছেন ডাক দিতে। তা আমাকে কি চাকর বাকর পেয়েছেন নাকি? মা বাবা, তোমরা এসেছো? আমি এখানে থাকতে চাই না মা বাবা, আমাকে নিয়ে যাও তোমাদের সাথে। এ বাড়ির মানুষেরা মানুষ নয়, এক একটা আস্ত পাষাণ, আর পশুর মতো আচরণ করে সবার সাথে। যদি তোমাদের মেয়েকে বাঁচাতে চাও তাহলে এখান থেকে আমাকে নিয়ে চলো তোমরা। আমি এখানে এক মুহূর্তও থাকতে চাই না। আমার শাশুড়ি মা আমাকে সারাদিন ঝি চাকরের মতো হাঁটায়। বাবার বাড়িতে থাকতে তো এক গ্লাস পানিও ঢেলে খেতাম না, আর এ বাড়িতে এসে ঝি চাকরানির সব কাজ আমাকে করতে হচ্ছে। সব কিছু করার পরেও আমার কোনো নামই হয় না, সব সময় দুবেলার জায়গায় একবেলা খেতে পাই। এই হতচ্ছাড়ি বৌমা, তোমার কি এখানে ডেকেছিলাম? মাতব্বারি করে এখানে এলে কেন? আজ আমার ছেলে আসুক সাথে, তারপর একটা ব্যবস্থা নেব তোমার। বেশি বার বেড়ে গেছো, এবার আর থাকবে না। ঘরে যাও বলছি বৌমা, ঘরে যাও। এই সংসার আমি আর করব না, আপনার সংসার নিয়ে আপনিই বসে থাকুন। আমি আমার মা বাবার সাথে চলে যাচ্ছি সারা জীবনের মতো। এই অত্যাচারী রাজপ্রাসাদে আমি থাকতে চাই না, এর থেকে ভালো তো আমি ঘরের কুঠিরে থাকবো। আমরা যা বোঝার বুঝতে পেরেছি মা, চল এখান থেকে। তোর আর এখানে এক মুহূর্তও থাকতে হবে না, পারলে সারা জীবন আমাদের কাছেই রেখে দেব। তবুও এই রাক্ষসদের হাত থেকে তোকে বাঁচাতে হবে আমাদের। আপু রে, এই আপু, আমাকে ক্ষমা করে দে না আপু। তোর সাথে যা অন্যায় করেছি, অপমান করেছি, সব কিছুর জন্য আমি শিক্ষা পেয়ে গেছি। আমি সংসার ধর্ম ত্যাগ করে সারা জীবনের জন্য মা বাবার কাছে চলে যাচ্ছি। আপু, তুই শুধু আমাকে ক্ষমা করে দে আপু। দীপা, তুই একদম চিন্তা করিস না বোন, সব কিছু সৃষ্টিকর্তা আবার ঠিক করে দেবেন। তোর ওই বাড়িতে আর ফিরতে হবে না বোন, তুই বাবা মার সাথে থাক। তোর বয়স এখনও অনেক কম, তোর পুরো জীবনটাই পড়ে আছে। সৃষ্টিকর্তা সব কিছু আবার ঠিক করে দেবেন রে। তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। এই কার্টুনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।